আর রাজা ভাই, জি আপনার কাছে আসি এবার একটু। আপনার কি অবস্থা? আপনি কি সবসময় বিশ্বাস করতেন এই ধরনের ব্যাপারগুলো? আমি অ্যাকচুয়ালি এগুলো আগে বিশ্বাস করতাম না, তবে একটা জিনিস ভাবতাম সবসময় যে ভূত প্রেত কিংবা আত্মা যেটা বলুক না কেন, জিন, সেটা একমাত্র বসবাস করে মানুষের চিন্তাধারার মধ্যে। আচ্ছা, কেবল মানুষ চিন্তা করলে সেটা সম্ভব, কারণ চিন্তা যদি না করে তার কাছে সে আর কখনো আসতে পারে না। আর যদি কেউ আমাকে আক্রমণ করতে চায় সেটা আলাদা বিষয়। যেমন আমি আমার জীবনের একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার মাথায় একটা টিউমার হয়েছিল অনেকদিন আগে। আচ্ছা, তো সেটা অপারেশন করার জন্য অনেক জায়গা দূরে দূরে করছি, কবিরাজের মাধ্যমে এটা সমাধান করার জন্য। তো এক ভদ্রলোক আমাকে ঠিকানা দিচ্ছে যাওয়ার জন্য বরিশাল মনপাটিয়া। টিউমারের ব্যাপারটা আপনি ডাক্তারের কাছে কেন জাননি? ডাক্তারের কাছে গেছি অনেকবার, ওনারা বলছে অপারেশন করতে হবে। তো আমার বাবা আবার ছিল একটু ভীতু টাইপের আর কি। আচ্ছা, উনি অপারেশনটাকে ভয় পেতেন, যদি মারা যায় একটু আধ্যাত্মিক চিন্তা সম্পন্ন বোধহয় ছিলেন। হ্যাঁ, তো আমাকে ভদ্রলোক ঠিকানা দিলেন, সে আবার সম্পর্কে আমার বিয়ে হয়। তুমি বরিশাল যাও, মোটবাড়িয়া ঠাকুর বাড়িতে, ওনার নাম হচ্ছে নির্মলচাঁদ ঠাকুর। কিভাবে যেতে হবে অনলি আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম যাবো আর কি চিন্তা ভাবনা করতেছি। ফার্স্ট টাইমে গেছিলাম। আচ্ছা, তো এটা মেন শহর বলে না কি বলে জানি না, তো সেখানে নামাই দিল আমাকে রাত্র 10টা থেকে 11টার মধ্যে। গাড়ি অনেক স্লোলি চলতো, লোকাল ভাবে আর কি। তো এখানে নেমে আমি বলতেছি তাহলে আমি মোটবাড়ি যাবো কিভাবে? আশেপাশে দুইজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনি কাজ করেন, এখান থেকে রিস্কা নেন একটা, মুশকিলে চলে যান, সেখান থেকে আপনি মোটবাড়ির গাড়ি পাবেন। আমার পাশে আরেক ভদ্রলোক ছিলেন, সে বললো আমিও মুশকিলে যাবো। রিস্কা ভাড়া এক একজনের 40 টাকা করে। যাওয়ার পরে আপনার গেলাম মুশকিলে গিয়া, আমি ওয়েট করলাম অনেক বাসের জন্য, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, প্রায় ঘন্টা দেড়েক। ওখানে বাইজা করার পরে 12:30 থেকে 1 পর্যন্ত এরকম টাইম হয়েছে। গাড়ি আসলো, গাড়িতে উঠলাম, তাই ওনাদেরকে বললো আমি শ্রী শ্রী নির্মলচাঁদ ঠাকুর বাড়িতে যাবো, চিনি না, আমাকে রাস্তাটা দেখাই দিই। তো সিম্পলি উনি আমাকে বললো যে এখান থেকে যেন আমি যদি মেইন রোডটা যাই তাহলে আমাকে যাইতে একটু লেট করিয়া, কিন্তু যাবো ভালোভাবে। কিন্তু উনি আমাকে একটা একটা রাস্তা আছে, জঙ্গলের রাস্তা, উনি আমাকে সেই রাস্তাটা নামে দিলেন আর বলতেছে যে এইখানটা চলে যাবেন, বরাবর হাঁটতে যাবেন, হাঁটতে থাকবেন, পেয়ে যাবেন জায়গা। আমাকে নামে দিয়ে গাড়িটার সাথে সাথে চলে গেল, আর কাউকে পাশে দেখতেছি। মানে একটা মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে যে আসলে কোথায় আসলাম। মানে আমার রাস্তাটা তো মানে একটা গাড়ি চলে রাস্তাটা ভাঙাচোরা। ওই সময় আমি যখন গেছি, ডান দিকে হচ্ছে মানে জঙ্গলের মতো আর কি, বেড়াদের মতো, আর ওইদিকে বিল। আর আমি যেখানটা যাবো ওইটা পুরোটা জঙ্গল। ওইখানে একটা রাস্তাটা হচ্ছে ছোট, সর্বোচ্চ 1.5 থেকে 2 হাত রাস্তাটা, শুধু ইট বিছানো। ওইখানটা যাবো, মানে ওইখানে অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম গাড়িটা ছাড়ার পরে, চিন্তা করতেছি কি করবো, যাবো না নাকি এখানে থাকবো। তা না চিন্তা করলাম এখানে থাকি বা কি করবো। তখন হাঁটতেছি, আমার হাতে ছিল একটা ব্যাগ আর গায়ে ছিল একটা চাদর, শালটা গায়ে দিয়ে হাঁটতেছিলাম। হাঁটতে কিছু দূর যাওয়ার ক্ষেত্রে দেখলাম যে একটা মানে দুটা বিলাই আসলো, কোথা থেকে যেন আসলো, ঝগড়া করতেছে। তো আমি এখানে দাঁড়াইলাম, মানে আমি চিন্তা ভাবনা করছি দেখি কি হয়। আর ওই মুহূর্তে যে আমি আমার ভগবানের নাম ভুলে গেছি, যে আল্লাহ বলেন, ঈশ্বর বলেন, গড বলেন, আমি ভুলে গেছি। আমি দেখতেছি দুটা বিলাই ঝগড়া করতেছে, একটা মারা গেল আর একটা চলে গেল, কিন্তু একটু পরে ওই বিলেও নেই, যেটা মারা গেছে এটাও নেই। হাঁটতে আমি যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে ছোট্ট একটা ভালো দেখছি একটা বাড়ি, মানে অনেক দূর যাওয়ার পর আর কি দূর থেকে দেখতে পেলাম বাড়িটা। আমি ভাবলাম ওইটাই ঠাকুর বাড়ি। তো আমি গিয়ে দেখি অন্ধকার, শুধু একটা লাইট জ্বলতেছে ছোট। তো আমি কই নিঃসন্দেহে কেউ তো অবশ্যই থাকে এখানে, যত বাড়ি আছে। তো ওখানে গিয়ে আমি টোকা দিলাম বাড়িতে, অনেকক্ষণ টোকা দিলাম, 2-3টা টোকা দেওয়ার পরে কেউ বাইরে না। যখন আমি ওখান থেকে ব্যাক করতে শুরু করলাম, কিছু লোকজন আসলো, আমাকে বললাম দিয়ে মেরে ফেলতে চাইতেছে। মানুষ বললাম দিয়ে আমাকে সামনে থেকে আসতে চাইছে, আমাকে মনে করছে ডাকাত। তুই ডাকাতি করে দেখে আসছিস। তো ওখানে আবার নাকি অলরেডি ডাকাতি হয়, সেটা আমি তো জানতাম। আমি তো মহেশখালীর আশেপাশে না, হ্যাঁ মুশকিলের আশেপাশে বেশি ডাকাতি হয়, মানে যতদূর আকতি মিনতে করা যায় আর কি মানুষের। আমি বলতেছি দেখেন আমি তো ডাকাতি করতে আসি না, আমি ঠাকুর বাড়ি যাবো, আমাকে রাস্তাটা দেখাই দেয়। আমি মনে করছি এটা ঠাকুর বাড়ি। আমাকে বলে দিল যে ডান দেখতে গিয়ে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের অপোজিট দিয়ে ঠাকুর বাড়ি যেতে হবে। তো হাঁটতেছি, হঠাৎ করে দেখতে পেলাম যে আমার সাথে একজন লোক হাঁটতেছে, তার হাত পা গুলো অটোমেটিকলি আলগা। হয়তো এটা অনেকের রিয়েল ঘটনা, বিশ্বাস হবে না, মানে আলগা, মানে চোখ দুটো বুকে হাঁটতেছে আমার হাত পা, মানে আমার সাথে বাম দিকে হাঁটতেছে। আমি হাঁটতেছি ডান দিক দিয়ে, আমার বাম দিক দিয়ে হাঁটতেছে। হাত পা আলগা মানে হাত আর পাও যেমন হাঁটতে শুধু মানে দেহটা আছে না, হাল সবকিছু মানে পাট টু পাট আলগা। এটা আমার রিয়েল ঘটনা, আমার জীবনের ফার্স্ট মানে বাস্তব ঘটনা, রিয়েল ঘটনা। তা ওনার চোখ দুটো বুকে, চোখগুলো জল করতেছে। একটা আছে না যে মনে হচ্ছে একটা অন্যরকম ভয়, কিন্তু আমার কোনো ক্ষতি করতেছে। আমি হাঁটতেছি, উনি তো হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পরে ওনারা মনে করেন আমি দেখতে পাই না। আরেক কিছু দূর যাওয়ার পরে আরেকটা বাড়ি পাইলাম। আচ্ছা, আমি ভাবলাম এটা ঠাকুর বাড়ি।
তো এটা ঠাকুর বাড়ি ভাইবা আমি ওনার টোকা দিলাম। টোকা দেওয়ার পর উনি আমার মানে দরজাটা না খুলিয়ে লোক ভদ্রলোক আমাকে বলে দিল যে তুমি কবরস্থানের ওপর যেটা যাও ওখানে ঠাকুর বাড়ি, এটা ঠাকুর বাড়ি না। বাড়িটা যেখানে তো গেলাম ওই বাড়ি পর্যন্ত যাওয়ার পর আচ্ছা তখন যাইতে হবে কবরস্থানে এদের, আমি কবরস্থানের কথা শুনে একটু ঘাবড়িয়ে গেলাম। কিছু দূর আগানোর পর দেখি একটা মসজিদ, তো মসজিদ দেখে আমার একটু মনে একটু সাহস আসছে, মসজিদ দিয়ে এখানে খারাপ কিছু থাকবে না, কিন্তু মসজিদের সাথে কবরস্থান না, বিশাল একটা কবরস্থান। আমি ভাবলাম যে এখান তার কোথায় যাবো, মসজিদের লাইট আমি মসজিদে শুয়ে থাকি, সকাল হয়তো বা কেউ আসে কেউ বানালো, সকালে বিশ্রাম নেবো, কোথায় যাওয়া যায়। মসজিদের একটা বারিন্দা আছে, সেখানে আমি শোয়ার জন্য বিছানা করলাম। বিছানা বলতে কি আমার একটা চাদর আছে, সেটা গায়ে দিয়ে শুয়ে পড়ার চেষ্টা করি। কিছুক্ষণ পরে যেমন আমার মনে হইতেছে যে ঝড় তুফান হইতেছে বাইরে, মানে ঝড় তোমার, আমি তো মসজিদের বাইরে, মানে মসজিদের বারিন্দায়, মসজিদের বারিন্দায় মসজিদ তালা মারা। ভাবলাম সকাল হয়ে গেছে, মানে আমার মনে থেকে ভাবতেছি সকাল হয়ে গেছে, উঠে গেলাম গা, শরীরে আসলে সকাল হয়নি, অন্ধকারই। পরবর্তীতে আমি বললাম যাক এবার যা হয় হবে, আমি আর উঠবো না, আমার যদি কে টেনে নিয়েও যায় আমি শুয়ে থাকি, আর চোখ খুলে দেখবো না, যা হয় হবে। তখন চুপচাপ করে শুইলাম। সকালে আইসা লোকজন আসার পরে ওনারা আমাকে রাস্তাটা দেখাই দিয়েছে। ঠাকুর বাড়িতে পৌঁছানোর পরে যিনি ওই ঠাকুর শ্রী শ্রী নির্মতা ঠাকুর, উনি বসছেন চেয়ারে বসেন, উনি আবার ছিলেন গণক। তো ওনাকে গিয়ে আমি যখন প্রণাম করে জিজ্ঞাসা করলাম, বললাম যে এই ব্যাপার, তুই অনেক ক্লান্ত, তোর সাথে অনেক কিছু ঘটছে, তুই এখন কিছু খাইস না, তুই খাইলে তোর ক্ষতি তো। তখন আমি কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বসে রয়েছি, তুমি আমাকে কিছু জারপোজ করলো, জারপোজ করার পরে মোটামুটি শরীরটা ভালো লাগতেছে, ঠিক আছে। তখন ওনার কাছে আমি ছিলাম, ওখানে আমার জীবনের এই ঘটনাটা এইভাবে ঘটে। আচ্ছা, তো রাজা ভাই এটাই আপনার জীবনের মানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা কি বলা যায়? না না, ইচ্ছে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আমার জীবনে ঘটে গেছে। বলেন কেন? আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমার নানা বাড়ি, মানে আমার মার বাবার বাড়ি। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে মেঘনা কুমিল্লা জেলার মেঘনা নদীর ওপার রামপুর গ্রামে। আচ্ছা আচ্ছা, তো সেখানে আজ থেকে 2000 সালের ঘটনা, এটা 2001 অথবা 2000 সাল হবে। আচ্ছা, সেখানে আমি যাই, আপনাকে বেড়াতে যাই। আমার মামা ছিলেন কষাই কাজ করতো। আমার মামা যখন রাত্র করে যেত, সন্ধ্যার টাইমে যেত কষাই কাজ করতে। তো আমি একদিন বললাম যে মামা আমাকে নিয়ে যান, তখন যখন শীতকাল, তুই বলতে ঠিক আছে যাবি। তো আমি শহরতে গেছি, শখ করে নিয়ে যাবো। আচ্ছা, মামার সাথে চললাম। তো মামাদের গ্রাম থেকে যেতে হেঁটে, তো যেতে যেতে প্রায় 10-11টা বেজে যায়, 2-3 ঘন্টা লাগে হাঁটতে। তো গেলাম সেখানে, হাঁটা ছাড়া আর কোনো না হাঁটা ছাড়া রাস্তা নেই, ওখানে বিদ্যুৎ নেই। আচ্ছা, চলে জেনারেটরে অনুষ্ঠান করা হয়। আর যেখানে যাব সেখানে একটা উরুষ হবে, তো সেখানে গরু কুরবানি দেওয়া হবে। তো সেখানে যাচ্ছে, গেলাম ভালো। ওখানে যাওয়ার পরে কাজ শেষ করে যখন চামড়া নিয়ে আমরা ব্যাক করবো, রাত্র 12টা থেকে নাগাদ 12:30 এরকম কথা আর কি, আমরা ব্যাক করতেছি। প্রথমত যেখানটা আমরা গেলাম সেখানে একটা আমবাগান আছে, সেখানে যেতে। আর আসার রাস্তা একটি, এটাই রাস্তা, আর অন্য কোনো বিকল্প রাস্তা আছে। আর এখানে জমি জমা আছে, এখানে আমবাগান, বাম দিকে অনেক জমি জমা আছে। তো সেখানে আমরা আসতেছি, মামার মাথায় পিতে চামড়ার পোজাটা, আর আমার হাতে ছিল একটা চাপাটি আর একটা চাকু, আর একটা চামড়া দিয়ে বানানো একটা চামড়ার ব্যাগ ছিল, সেটা দিয়েছে আমার কোমর রাখার জন্য। ঠিক আছে, আসার পথে যখন ওই আমবাগান আমরা আইসা খুঁজলাম, ওই মুহূর্তে হঠাৎ করে যেন কেউ আমাদেরকে ডাকতেছে পিছন থেকে। আর ডাকতেছে, ডাইরেক্টলি নাম ধরে ডাকতেছে, কিন্তু তারা ডাকে যখন স্পষ্টবাদী না, কথাটা যেমন বাজে। তো ডাকতেছে, তখন আমি মামাকে বললাম, মামা ডাকতেছি, কে জানি আপনাকে। তো বলতেছি, কেউ ডাকে না, তুমি হাঁটতে থাকো, তুমি কিছু পিছনে তাকাও না। তো আমি হাঁটতেছি, এমনি করে কিছুক্ষণ যাওয়ার পর আবার আমাকে ডাকতেছে, এবং নাম ধরে ডাকতেছে। তখন আমাকে মামার বাড়িতে সবাই বলতো, মানে হইরা বলে ডাক করতাম। আচ্ছা, তো ও ডাক করতেছে হইরা বলে আমাকে, মানে একদম আপন মানুষের ভূমিতে ডাকতেছে, কথাটা বাঁচতেছে। ও ডাকতেছে, আমি তো মানে প্রথমত ঘাবড়ে গেছি, পরবর্তী বলতেছি কি ডাকতেছে, তো মামা দাঁড়াইস না, হাঁটতে থাক। আমি হাঁটতেছি, তো মানে রীতিমতো আমাদেরকে যেমন খুব রাগি কণ্ঠে ডাকাডি কোনো কোথায় দাঁড়াস না কেন, তোদের কিন্তু মেরে ফেলবো। তখন আমার মামা আবার চেতে গেল, আর মামা হয়তো কিছু জানতো নি, সেটা আমি জানি না। তো উনি বলছে, তুই সামনে আয় না, তোকে মেরে ফেলবো, তুই আমাদেরকে ডিস্টার্ব করতেছিস, ডাকাডি করতেছিস। আর আমার মামারে বলতেছি, তুই মাথা থেকে চামড়ার পোজাটা ফালা, আর নয়তো তোকে মেরে ফেলবো। ঠিক আছে, তা আমার মামায় চামড়ার পোজাটা মাথাটা ফালায় না। আর আমার বলতেছে, তুই ওই যে একটা চামড়ার ব্যাগ বানিয়ে দিছে না, সেই ব্যাগটাতে ফালাই দে। আর সেই ব্যাগটা আমার মামায় ফালানো, মানে যাতে না ফালে সেই জন্য আমাকে বারবার বলতেছে, ব্যাগটা কিন্তু মামা ফালাই না। তো আমি হাঁটতেছি, আর মানে হাঁটতেছি ঠিকই, কিন্তু এরকম তকতিক হচ্ছে, কিন্তু আমি বাড়ির রাস্তা খুঁজে পেতেছি না, যে বাসায় যাবো। আসলে আমার রাস্তায় মানে ওই বাগান দিয়ে ঘুরতেছি, আম বাগান দিয়ে ঘুরতেছি অলরেডি। ঠিক আছে, এখন আম বাগান দিয়ে ঘুরতেছি, কিন্তু ওই সিজনে আম হয় কিনা জানি না, ওই গাছে আম পড়তেছে, মানে আমের লোভে আমি যেতেছি আম ধরতে। আমার মামা মারে ওই এক হাতে চামড়া, তো আর এক হাতে থাপায় ধরছে আমাকে। কিন্তু আম যে পড়তেছি, কিন্তু মাটিতে পড়তে দিতেছি, পরবর্তী দিতেছি নাই, কিন্তু রিয়েল ঘটনা। এখনো কিন্তু সে আমাদের সাথে তক্ক দিয়ে করতেছে, আমার মামার সাথে রাগাড়ি করতেছে। আর আমার মামা বলতেছে যে তুই সামনে না, তোকে মেরে ফেলো, আমি পিছনে যাবো না, তোর যদি সাহস থাকে তুই সামনে, এরকম ভাবে তক্ক দিয়ে করতেছে। আর আমরা ঘুরতেছি অলরেডি, এরকম ঘুরতে ঘুরতে অনেক সময় পার হয়ে গেল আমাদের, প্রায় যেমন ঘোড়া আজান দিয়ে এরকম সময় হয়ে গেছে। তো ওই
ওই গ্রামেরই মানে ওই আমবাগানের পিছনে আর একটা মাজার ছিল, নাম হলো অবু পাগলার মাজার। ঠিক আছে, মানে লোকের সব চিন্তা বছর একটা বাসরি পুরুষ হইতো। উনি খুব কামিলা লোক ছিলেন। তো ওনার বাড়ির কাছাকাছি আমরা সম্ভবত চলে গেছি, ওই মুহূর্তে নলেজ নেই, পরে জানতে পারলাম। যখন আজান দিছে তখন আমাদের যেমন হুশ ফিরাইছে, মানে আমরা কোথায় আছি, তখন আমি ওইখানে গিয়ে আমরা মানে পড়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি। তো ওইখানের যে লোকজন আছে সবাই আমাদেরকে আইসা দেখলো, দেখা বলতে প্রথম মতো মনে করছে ডাকাত, হাতে চাপাটি চাকুটুকু। পরে যখন দেখছি চামড়া টামড়া, তখন দেখছি যে ওই তো কষাই একে মারিস নি, সবাই নিয়ে আসলো। তবে আমার মামারা কাউ সবাই চিনে। তখন ওই পাগলার যে মাজার লোক থাকে ওনারা আমাদেরকে ঝাড়পোছ করে মোটামুটি একটা সুস্থ সরল করলো। ওই দিনকে আমরা সারা মানে যে সকাল হইলো সারাদিন আমরা ওখান থেকে বাইরে যেতে পারিনি। প্রচন্ড জ্বর ছিল, প্রচন্ড অসুস্থতা ছিল, ক্লান্তি ছিল। আমরা মানে উঠ মধ্যে আর ঠিক মতো কথা বলতে পারিনি। কথা বলতে মানে সব রকম বোধ শক্তি ঠিক মতন ছিল না। তখন আমাদের এলাকাতে লোকজন গেল, মানে মামা বাড়ি থেকে আমাদেরকে নিয়ে আসলো, বাড়িতে চলে গেলাম। যারা পুজ করা হলো এরকম ভাবে মানে বললো যে আমার মামাকে পরিপূর্ণ ভাবে ঠিক আছে সে মানে দূরে ফেলাইছে। হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি কিন্তু মামা সুস্থ হইতেছে না। তো আমাদের ওই গ্রামেরই মানে আরেকজন কবিরা ছিলেন, ওনার নাম ছিলেন সুভাষ, না বললি নয়। উনি এখনো মারা গেছে। খুব মানে ওনার খুব নাম ছিলেন যে উনি যে কোনো ইয়ে হইলে সে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে। আচ্ছা, তুমি আমার মামাকে ধরলেন, ধরে বলতেছে যে গ্রামে দেখছি যে কিছু হইলেছে না কায়াঙ্গুল ধরতো, মানে কায়াঙ্গুল ধরে চিপ দিলে মানে কি চিকা পাকড়া করে যদি কোনো আসর করে থাকে। ঠিক আছে, তুমি বলছে অনেকে ধরছে খুব খারাপ জিনিস, তো ওকে আমি কিছু করতে পারবো না, আর আমিও কিছু করলে আমার ক্ষতি করে ফেলে। তো অনেক গ্রামের মানুষ জিনিস ওনার কারণে আকর্ষণ আকর্তি মিনতি করতেছে। জ্বর 4-2-3টা পোলা, 2টা মেয়ে আর একটা ছেলে ছিল আমার। যদি সে মারা যায় তার কি অবস্থা হবে, তুই যেমন পারস ওকে সুস্থ করিস। সবাই মিলে আকর্তি মিনতি করার পরে সে অনেক কিছু করার চেষ্টা করলো, পানি পড়া দিল, তারপর আমগুলি দিয়ে তাকে বসাইয়া অনেক কিছু করলো। তো একটা পর্যায়ে সে ভালো হইতেছে না 2-3 দিন যাইতেছে এরকম, কিন্তু সে মানে তার ট্রিটমেন্ট চলতেছে এভাবে। তো একদিন করলো কি, সে মানে ভারী ভিত্তে বসে, মানে ওই যে লোকটা ভারী ভিত্তে বসে বলতেছে যে ওকে মুক্তি আমি দিতে পারি, ঠিক আছে, আমাকে এই দিতে মানে জীবের বদলে জীব দিতে হবে, এরকম একটা ইয়া করলো আর কি। ভারে বসা মানে হচ্ছে ওই জিন নিজের উপর ভর করানো। উনি যে ভারে বসছে উনি একটা ইয়ে করলো, যেমন জিনের সাথে একটা ইয়ে করলো, ডিল করলো যে আমি ওকে মানে মুক্তি দিতে পারি, আমাকে জীবের বদলে জীব দিতে হবে। কি দিতে হবে, গরু দিতে হবে কিংবা একটা ছাগল দিতে হবে, এরকম একটা কিছু সম্ভবত বলছে। তুমি বলছে এত কিছু দেওয়া সম্ভব না, তাকে 1 কেজি মিষ্টি দিয়ে দেবো। মানে অনেক যে কোনো কারণ ওনারে অনেক বুঝিয়ে ওনারে মনে করেন কি মানাইছে। তারপরে মিষ্টি দেওয়ার ঘটনা নিয়ে ওই মিষ্টিটা কে যাবো দিতে, এরকম আমি, আমার মামা, আর মামা আছে, আমার দাদু ছিলেন খুব সাহসী, মানে গ্রামের দাদু, মানে আমার আপন দাদু না গ্রামের দাদু। উনি বলছে আমি যাবো, আমি নিতে চাই না। তারপর আমি জোর জবরদস্তি ওনার সাথে গেছি দিল গিয়ে আপনাকে চিতাশা, যেখানে মানুষ পড়ান হইতো, শ্মশান ছিল না কিন্তু চিতা ছিল, আর ওই গ্রামের শ্মশান বলতে কিন্তু ছিল না, এমনি বাসদা বানিয়ে সেখানে পড়তো মানুষ। তো সেই জায়গায় না দিতে হবে নিশিরাত্রে। নিশিরাত্রে তখন আনুমানিক কয়টা বাজে অতটা খেয়াল নেই, কিন্তু নিশিরাত্রে বলছে, মানে এটা হচ্ছে নিশিরাত্রে, মানে হচ্ছে একটা গভীর রাত, মিনিমাম 12টার পর। ঠিক আছে, তো নিশিরাত্রে ওনারা আমাকে বলছে যাইতে, আমার দাদু যাবে, আমি যাবো, আর মামা যাবে, 3 জন যাবে আমার সাথে। ওই 3 জন যাবে না, যে কোনো 2 জন যেতে হবে, তাহলে 2 জন যাবি। তা আমি মামারে বললাম আপনি যান না, আমি যাবো, মানে আমার ইচ্ছে হলো আমি যাবো, ওইটা আমার মনে চাহিদা আর কি। আচ্ছা, তখন আমি আমার দাদুর সাথে গেলাম। যাওয়ার কিছুক্ষণ পরে ওখানে গিয়ে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া ওই মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে আমার দাদু কি জানি বসে বসে বলতেছে, মন্ত্র বলতেছে সম্ভবত, কিছু বলতেছে। ঠিক ওই সময় দেখলাম যে মোমবাতি গুলো নিভে গেল, আকাশ থেকে জানি কি আসলো, মানে জাস্ট দেখলাম ছেওয়াটা আসলো, আর কিছু না। তখন আমি আমার দাদুর ঠ্যাংটা ধরে চুপচাপ করে বসেছিলাম, মানে ভয় পেয়েছে প্রচন্ড। দাদুর ঠ্যাং দিয়ে রাখিয়ে ধরে বসে আছে যে না জানি কি হয়েছে। ঠিক আছে, আমি চুপ করে বসে আছি, দাদু বলছে কিচ্ছু বলেছে, চুপ থাক। ঠিক আছে, সে মানে চক্কর বলাকে মিষ্টিও নাই, আর আপনাদেরকে মোমবাতি সব নিয়ে বেঁকে থাকে। তখন ওই ঝামেলা শেষ। তখন আমরা ওইখান থেকে ব্যাক করতেছি, বলছি পিছনে তাকাবি না। তখন আমি পিছনে তাকাইনি, আমরা বাড়িতে আইসা পড়ছি। আইসা দেখি আমার মামা পুরো সুস্থ, আমার মামা দিয়ে ভালো আছে, সকালবেলা দিয়ে কাজে কামে যেতেছে। এটা ছিল আমার নানা বাড়ির আমার জীবনের আরেকটা গল্প। ওইখান থেকে আমি আবার শহরে চলে আসলাম, আমাদের নারায়ণগঞ্জ চলে আসলাম, আমাদের বাড়ি নারায়ণগঞ্জে। আচ্ছা, এই ঘটনার পরে আমি ওদের রাখতে চাই না। তখন দুষ্ট ছিলাম, আর হলে ছবি দেখতাম প্রচন্ড, দেখতাম নাইট শো, একদিনে 2 শো দেখতাম, 3 শো দেখতাম, এরকম ছিলাম। তো হলে নাইট শো ছবি দেখা বাসায় আসতেছি, তখন আমাদের এলাকাটা এতটা উন্নত ছিল না। ছিল নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ 2 নং কাছের গুল্লি, জমিদারি কাছের গুল্লি। আচ্ছা, ওই এলাকার মধ্যে আমাদের বাড়ি ছিল, স্থানীয় আমাদের ওখানে ছিল। তো ওইখানটা অত উন্নত ছিল না, এখানটা ছিল জঙ্গল, ও পাশে ছিল পুকুর ছিল অনেকগুলো, আর দিন দিন বলা মানুষ মেরে ফেলাইতো। এটা কত সালের ঘটনা? 2000 সাল আগের ঘটনা। আমি যেমন আপনাদের হল থেকে যেতে 15 মিনিট সময় লাগে, 12টা বাজে শো শেষ হয়েছে, এরকম টাইম আর কি। একা না 2-3 জন একসাথে যেতেছি।
মানে যখন নিতাগঞ্জের আপনার মেন টাউন আসছে মোড় আসছে, যার জন্য ভাগ হয়ে গেছি বাসা চলে যাবো। আর আমি আমার বাবাকে খুব সিরিয়াসলি ভয় পেতাম, কারণ বাড়িতে এত রাত্রে গেলে হয়তো মারধর করবে, নয়তো বা বকাঝকা করবে। তো আমি চুপচাপ একা একা গিয়ে আমার মার সাথে শুয়ে থাকতাম। যাচ্ছি আমাদের এলাকায় যখন ঢুকছি তখন দুইটা বাচ্চা হাইটে যেতেছে রাস্তা দিয়ে, বাচ্চা হেঁটে যেতেছে। আমি মনে করছি রাতের বেলা বাচ্চা কত বছরের হতে পারে? বাচ্চা দুইটা কত 5 থেকে 7 বছর সর্বোচ্চ, মানে দুজনেই সাদা ড্রেস হাইটে যেতেছে। আমি ভাবলাম কার বাচ্চা, হয়তো রাগ করে যেতেছে না, তোকে মারছে। তখন আমি গেলাম, ওদেরকে ডাক দিয়েছি, কেউ শোনে না। কিন্তু আমাদের একটা সীমানা আছে, গেটের বাইরে যাওয়ার নিষেধ। একটা রাস্তা আছে, ওখানে পার হলে গেটটার বাইরে সব জঙ্গল কিংবা কেঁচা টাচা ভয়াবহ জায়গা। আর ওইখানে একটা পুকুর ছিল আমাদের, পুকুরে দিন দুবেলা মানুষ স্নান করতে গেলে নিয়ে যেত, মানে গোসল করতে গেলে। হ্যাঁ, পুকুরটা এখন না, এখনো বড় করে আবাসিক এলাকা তৈরি করে ফেলেছে। তো ওই জায়গাটা মানে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমি ওই যেতেছি পিছিয়ে পিছিয়ে, আমি ডাক পাচ্ছি, শুনতেছি না। তো যখন আমি ওই গেটটার কাছাকাছি চলে গেলাম, তখন আমি আর মানে সেন্স করে আর যাবো না, গেলে যাবো না, গেলে না যাবো। তখন থাপ্পা দিচ্ছি, থাপ্পা দেওয়ার পরে মানে ওনারা ঠিক একই জায়গায় দাঁড়ানো আছে, বডিটা ঠিক আছে, জাস্ট মাথা না আমার দিক, দুজনের মাথা এক সেম আমার শিখলো। আমার দিক গুলো রিয়েল ঘটনা, বাস্তব ঘটনা। আমার দিক যখন বললো, আমি একটা চিৎকার দিয়ে অগ্নি হয়ে গেছি। আমার আর কিছু মনে নেই, জাস্ট এটাই মনে আসছে আমার যে মাথাটা ঘুরছে আমার দিকে। হ্যাঁ, চিৎকার দিছি, হয়তো আমার বাসা লোকজন আসা আমার চিৎকার শুনতে সম্ভবত আমার বেশি টেসি নিয়ে গেছে। তো পরের দিনকে সকালে আমি আমার সব ঘটনা ভুলে বললো। তো যখন ওই যে মাথাটা যখন ঘুরছে, ওইটাই আমার মনে আসছে। ঠিক আছে, তো ওইটাই আমার নারায়ণগঞ্জের রিয়েল আমার জীবনের শহরের ঘটনা। মানে এই ঘটনাটা আর ওই রূপটা নাই, ওই এলাকার ওই রূপটা এখন নাই। এখন কেউ গেলে এলাকায় কল্পনাও করতে পারবে না একসময় হয়তো এরকম ছিল। আর আরেকটা ঘটনা বলি, এরকম যে ওই এলাকার মধ্যে ওইখানে একটা গাছ ছিল, সেটা ছিল ইসা গাছ, কদম গাছ। এই গাছের ভিতরে ওই তান্ত্রিকে বসা সবাই একসাথে যুক্তি করিয়া এখানে প্যাক মেরে দেওয়া হয়েছিল, যেখানে আর কেউ আসতে পারবে না, মানে ভূত পেতের জন্য, যে যিনি হোক যেটার জন্য আসতে না পারবো। ঠিক আছে, তখন এটা মারা হয়নি। যখন ঘটনা বলতেছিলাম তখন ছিল ড্রেন ছিল, আর ওখানে ছিল কেঁচা। আর একটা সময় দেখা গেছে আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে যে ওই এলাকার এবারে একটা মানুষ মারা যেতেছে ভূতের ভয়ে, আরেকজন থাপ্পা ধরতে গেছে, ফুরে যেতেছে, এরকম হস্ত লেগে গেছে আমাদের এলাকায়। মানে আপনার কথাটা আমি বুঝলাম না, মানে আমাদের এলাকার মধ্যে এরকম ঘটনা ঘটছে যে একজন মানুষকে মানে ভূতে আসর করছে, এটা অনেকে উপলব্ধি করতেছে যে ভূতে আসর করছে, উপলব্ধি করতেছে। তারা ধরতে গেছে, তারা ধরতে গিয়া 2-3 জন ধরছে, এই 2-3 জনের মধ্যে একজন হঠাৎ করে অজ্ঞানে পড়ে যেতেছে। এরকম ঘটনা ঘটতেছে, পুরো এলাকার মানুষ আতঙ্কে ছিল। তখন যেমন আমাদের কবিরাজ মিলে বৈশা 1 সপ্তাহ নগর কীর্তন দেওয়া হয়েছে, যেমন নগর কীর্তন দেওয়া হয়, 1 সপ্তাহ নগর কীর্তন দিয়া তখন ওই গাছের ভিতরে প্যারাক মারার পরে আমাদের এলাকাটা ঠিক হয়ে গেছে অনেকটা। ওই সময় ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আর এরপর থেকে আমার মানে ওইখানে আর কোনো ঘটনা ঘটেনি। অনেক ছোটবেলায় ঘটছে আপনার সাথে কিছু ঘটনা, বড় হওয়ার পরে অনেক কিছু ঘটছে। তো ওই যে সুমন সবসময় যেটা বলি যে যার সাথে ঘটে তার সাথে মনে হয় ঘটারই থাকে। এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার যেটা মনে হলো যে বাচ্চার ঘটনাটা লাস্ট যেটা শুনলাম, মানে হঠাৎ করেই মানে কখন কি মুহূর্তের মধ্যে ঘটে যায়। মানে যেমন আমরা আগে আমাদের শাম্মু ভাই এবং মেহেদি ভাইদের কথা শুনছিলাম, ওনারা যে অনেকটা মানে ওগুলোর পেছনে ঘুরতো, আর হঠাৎ করে কারো সঙ্গে হুটহাট হয়ে যাচ্ছে। রাইট, এটার মধ্যে ডিফারেন্স আছে। আর একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাচ্চাদের ব্যাপারটা যখন আসে না, তখন কিন্তু ব্যাপারটা খুব বেশি ভয়ঙ্কর হয়ে যায়। আমার দুঃসম্পর্কের এক ভাইয়ের সাথে যে ঘটনা ঘটছিল তার কথা অনুযায়ী, সে রাত্রেবেলা গিয়েছিল কোন এক গ্রামে বিয়ে খেতে আর কি। তো সেইখানে অনেক বড় একটা বাংলো বাড়ি থাকে না আগের কালের জমিদারদের, তো এরকম বাংলো বাড়িতে প্রত্যেকজনকে আলাদা আলাদা রুম দিছে বিয়ে খেতে যারা যারা আসছে। 30-35টা ঘর আছে, দোতলায় 3তলা মিলায়। তো সে দোতলার কোনার ঘরে ছিল। তো গভীর রাত্রে সে প্রচন্ড কান্নার শব্দ পাচ্ছে। তো কান্নার শব্দ পাচ্ছে, ও ভাবছে যে এতগুলো ফ্যামিলি এখানে আছে, কোনো না কোনো একটা ছোট বাচ্চা কাঁদছে হয়তো বা। তো সে উঠে যখন বসে দেখে যে তার পাশে পালঙ্ক, তো তখনকার আমলের পালঙ্ক, ছোট একটা সিঁড়ি বেয়ে খাটে উঠতে হয় এই ধরনের ছিল আর কি। তো দেখা যায় পালঙ্কে ওঠার চেষ্টা করছে একটা ছোট্ট বাচ্চা। বাচ্চাটা একেবারেই নেকেড এবং সে ওঠার খুব চেষ্টা করছে কিন্তু পারতেছে না, কাঁদতেছে। তো তার মায়া লাগছে যে হয়তো কোনো রুম থেকে ক্রলিং করতে করতে বাচ্চাটা চলে আসছে, কোনো একটা ব্যাপার হবে। তো সে হচ্ছে বাচ্চাটার কান্না থামানোর জন্য যখন বাচ্চাটার হাত ধরে উঠায়, তখন হাতটা তার হাতে চলে আসে। হ্যাঁ, এবং ওইখানেই সে চিৎকার করে পরের দিন আর কি তার রুম চেঞ্জ করে দেওয়া হয় বিভিন্ন ভাবে, অনেক রকম রুম আর শুনে। বড় গল্পের না যে, বাট যখনই ভয়ঙ্কর কিছু সবচেয়ে সুন্দর বা সবচেয়ে ইনোসেন্ট কোনো কিছুর সাথে ঘটে, ওটা মনে খুব বেশি ভয়ঙ্কর মানে।